দর্শক আমন্ত্রণ আপনাদের সবাইকে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশের আয়োজনে। আজ সারাদিন রাজনৈতিক পরিমণ্ডলে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে দুই উপদেষ্টার পদত্যাগ এবং তারপর আগামীকাল তফসিল ঘোষণা সহ কিছুক্ষণ আগে সবশেষ হাতে পাওয়া খবর হচ্ছে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। এই সব কিছু নিয়েই আজকে নতুন বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আমি জান্নাতুল কলি, আমাদের সঙ্গে একজন অতিথিও যুক্ত হবেন। তবে শুরুতেই যেটা বলছিলাম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর আমরা একটু জানতে চাই। কিছুক্ষণ আগেই ব্রিফ করেছেন এ বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এই মুহূর্তে আমরা আমাদের সহকর্মী জিকোর কাছে যাব, তিনি এভারকেয়ার হাসপাতালের সামনে আছে, তার কাছ থেকে সবশেষ খবর জানবো বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার। জিকো, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জিকো, আমাদেরকে একটু জানাবেন ডাক্তার AZM জাহিদ হোসেন কি বললেন তার শারীরিক অবস্থা নিয়ে, এবং সবশেষ কি তথ্য পেয়েছেন এই বিষয়ে একটু যদি বিস্তারিত আমাদেরকে জানাতেন। কলি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ আগে কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন ডক্টর AZM জাহিদ, যিনি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, এবং তিনি যেটি জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা আসলে একজন সংকটাপন্ন ব্যক্তিকে যে ধরনের উন্নত চিকিৎসাগুলো প্রদান করা হয় সেই ধরনের চিকিৎসাই কিন্তু প্রদান করা হচ্ছে। ওনাকে এই মুহূর্তে আইসিইউতে রাখা হয়েছে বলেও কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত বিগত দিনগুলোতে যেমন জানিয়েছেন যে তিনি যেই সেবাগুলো তাকে দেয়া হচ্ছে সেই সেবাগুলো কিন্তু তিনি গ্রহণ করতে পারছেন, এবং তারা বেশ আশাবাদী যে উনি আবারও নানান প্রতিকূলতা থেকে এর আগেও উতরে এসেছেন, এবারও তিনি সেখান থেকে বেরিয়ে আসবেন এবং দলের এবং দেশের হাল ধরবেন, এমনটি কিন্তু প্রত্যাশা চিকিৎসকদের পক্ষ থেকে করা হয়েছে। এবং তিনি আরও একটি বিষয় জানিয়েছেন যে চিকিৎসকদের পরামর্শ মোতাবেক তারা আশাবাদী, তারা যখনই চিকিৎসকরা জানাবেন তখনই কিন্তু সাথে সাথেই নিয়ে যাওয়া হবে। সেটি হয়তোবা যে কোনো সময় নির্দিষ্ট করে কোনো দিনক্ষণ জানানো হয়নি। এবং এছাড়াও যেমনটি এর আগে গেল বৃহস্পতিবার ওনাকে বিদেশে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল, এবং সেই সময় প্লেনের যেই কারিগরি যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল সেটি একটি কারণ ছিল। পাশাপাশি ওনার শারীরিক অবস্থা আসলে ওই মুহূর্তে বিদেশ নিয়ে যাওয়ার মতন ছিল না, জন্যই তাকে বিদেশে নিয়ে যাওয়া হয়নি বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত ওনার অবস্থা কিন্তু এখনও বলতে গেলে স্থিতিশীলই রয়েছে, সেই অবস্থাতেই রয়েছে। ওনার ডায়ালাইসিস করা হচ্ছে প্রতিনিয়ত, এবং তারা আশা করছেন যেহেতু রেসপন্সের জায়গাটাতে যেই ধরনের চিকিৎসা প্রদান করা হচ্ছে সেই চিকিৎসা সেবাগুলো গ্রহণ করতে পারছেন, যার কারণে কিন্তু তারা এখন পর্যন্ত আশাবাদী। আমরা এর আগেও কিন্তু দেখেছি যে নানান ধরনের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আসলে ছড়িয়ে পড়ছে, এবং সেই বিষয়েও কিন্তু ডক্টর AZM জাহিদ যেটি বলেছেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, তারপরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ওনার স্বাস্থ্য বিষয়ে নানা ধরনের গুজব এখন পর্যন্ত ছড়ানো হচ্ছে, এবং এই গুজবে আসলে যাতে দেশবাসী কান না দেয় সেই জন্য কিন্তু আহ্বান জানিয়েছেন। এবং দেশবাসীর মানুষের দলীয় নেতাকর্মীদের অশেষ দোয়ার ফলে কিন্তু আশা করছেন যে উনি দ্রুতই তার চিকিৎসার যেটি গ্রহণ করতে পারছেন সেখান থেকে উতরে একটু অবস্থা উন্নতির দিকে আসবে, এবং তিনি পরবর্তীতে কিন্তু এই বিদেশে নিয়ে যাওয়ার উপযুক্ত হবেন বলে কিন্তু জানিয়েছেন। এবং তিনি যেটি বলেছেন যে বিশ্বের বিভিন্ন বড় বড় চিকিৎসকরা তাদেরও কিন্তু অনলাইনের মাধ্যমে তার সার্বক্ষণিক স্বাস্থ্য কিন্তু পর্যবেক্ষণ করছে। পাশাপাশি যেই মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ডও কিন্তু এখানে কাজ করছেন, এবং আজকে এই ব্রিফিংয়ের আগ মুহূর্তে কিন্তু ভেতরে গিয়েছিলেন চিকিৎসকেরা, এবং তার শারীরিক সামগ্রিক অবস্থা কিন্তু পর্যবেক্ষণ করা হয়েছে বলে ডাক্তার জাহিদ আমাদেরকে গণমাধ্যমে জানিয়েছেন। এবং তিনি যেটি বলছেন যে মানুষের মধ্যে যেই আকাঙ্ক্ষা, মানুষের যে ওনার স্বাস্থ্য বিষয়ে যেই জানতে চাওয়ার বিষয়টি, সেই বিষয়ে তিনি বলছেন যে ওনার শারীরিক অবস্থা এখন পর্যন্ত আগের মতনই রয়েছে, তবে ভীষণভাবে তারা আশাবাদী। এখন পর্যন্ত যেহেতু অবনতির দিকে যায়নি, তো তার শারীরিক অবস্থা উন্নতির দিকে আসবে এবং তিনি কিন্তু রিকভার
হবেন, ওনাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে আশা করা হচ্ছে। এবং সার্বক্ষণিক তার শারীরিক অবস্থা, ওনার ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। এছাড়াও ওনার পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান, যেহেতু তিনি মেডিকেল বোর্ডেরই একজন সদস্য, তিনিও কিন্তু সশরীরে এসে প্রতিদিন মেডিকেল বোর্ডের যে মিটিংগুলো হয় সেগুলোর মধ্যে উপস্থিত থাকছেন এবং তার শারীরিক অবস্থা সশরীরে কিন্তু পর্যবেক্ষণ করছেন। যেমনটি জানেন যে এর আগেও কিন্তু তিনি এই মেডিকেল বোর্ডের সদস্য, যেহেতু তিনি বিদেশ থেকে এতদিন অনলাইনে যুক্ত ছিলেন এবং গেল শুক্রবার তিনি বাংলাদেশে এসেছেন এবং তারপর থেকে কিন্তু প্রতিনিয়ত এই এভারকেয়ার হাসপাতালে আসছেন এবং ওনার শারীরিক চিকিৎসার সেটি কিন্তু সরাসরি পর্যবেক্ষণ করছেন। প্রতি মুহূর্তে যেই আপডেটগুলো আসছে সেগুলো তিনি নিচ্ছেন এবং বিশ্বের যেই বড় বড় চিকিৎসকরা আছে তাদের পরামর্শ গ্রহণ করছেন এবং সেই অনুযায়ী ওনাকে এখানে সর্বোচ্চ যে উন্নত চিকিৎসা সেটি কিন্তু প্রদান করা হচ্ছে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং লন্ডন নিয়ে যাওয়ার পরে যেই চিকিৎসা ব্যবস্থা দেয়া হবে সেটির জন্যও কিন্তু এখানে সব ধরনের প্রস্তুতি এখন পর্যন্ত রাখা হয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত কলি আমার কাছে এখানকার সবশেষ তথ্য। অনেক ধন্যবাদ আপনাকে জিকো, আমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনি সহায়তা করলেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমরা আমাদের মূল আলোচনায় ফিরতে চাই। যেমনটা বলছিলাম, আজ সারাদিন নানা রকম রাজনৈতিক পরিমণ্ডলে নানা রকম গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা ঘটে গেল, যেটা শুরুতেই বলছিলাম, দুই উপদেষ্টার পদত্যাগ। একই সাথে যদিও আজকে তফসিল ঘোষণা হওয়ার কথা ছিল, সেই সময় পাল্টেছে, আগামীকাল তফসিল ঘোষণা করা হবে। এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত জানতে এবং বুঝতে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর আসাদুজ্জামান, আইন বিভাগ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। আমন্ত্রণ আপনাকে। ধন্যবাদ। আচ্ছা, যেটা আসলে শুরুতে বলছিলাম যে আমরা আজকে সারাদিন ঘটে যাওয়া বিভিন্ন বিষয়গুলো যখন দেখলাম, মানে তফসিল নিয়েই যদি আসলে আলোচনাটা শুরু করতে চাই, সারা দেশ আজকে অপেক্ষা করছিল যে আজকে তফসিল ঘোষণা করা হবে, কিন্তু সেই তফসিল ঘোষণা করা হচ্ছে আগামীকাল। প্রথা অনুযায়ী তো আমরা জানি যেই দিন সিএসির ভাষণ রেকর্ড করা হয় সেই দিনই আসলে তফসিল ঘোষণা করা হয়। তো এই যে সরকারি পর্যায়ের যে কাজ এবং কথার যে একটা অমিল দেখা গেল, এই বিষয়ে মানে আইনের জায়গা থেকে আপনার ব্যাখ্যা কি হতে পারে? মানে ধন্যবাদ। এখন বাংলাদেশ আমরা যেই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এগুচ্ছি, সেই দিক থেকে যদি আমরা দেখি যে সময় মতো কাজ হয়তো একটু বিলম্ব হচ্ছে, বাট এটাকে আমরা বড় করে দেখছি না। বাট আশার আলো হচ্ছে যে আমরা শুনতে পেরেছি যে আপনার সাথে একমত যে আমরা সারাদিন অপেক্ষা করেছি যে আজকেই তফসিল ঘোষণা হবে, বাট বলা হয়েছে যে আগামীকালকে হবে এবং আমরা অপেক্ষা করছি যে আগামীকালকেই তফসিল ঘোষণা করা হবে। এবং যদি দেখছি যে কোনো ধরনের পরিস্থিতির কারণে আগামীকালকেও না হয়, তাহলে আমরা আবার ধরে নিব যে সেটা আগামী রবিবারের মধ্যে হলেও ঘোষণা করা হবে। বাট আশার আলো হচ্ছে যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক পথের দিকে এগুচ্ছে এবং আমরা আশা করছি যে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই সংগঠিত হবে, যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কথা এবং কাজে, মানে যেগুলো আসলে নিয়মতান্ত্রিকভাবেই আসলে যে নিয়মগুলো ফলো করা হয়, সেই জায়গাতে যখন কোনো ব্যাঘাত ঘটে জনসাধারণের মনে তো এক ধরনের প্রশ্ন তৈরি হয়, একটা আস্থার জায়গাতে একটা সংকট তৈরি হয়। সেই জায়গাতে কোনো সংকট দেখেন কিনা? আমরা এখনো আস্থা রাখার চেষ্টা করছি বর্তমান সরকার ব্যবস্থার উপরে, যেহেতু তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আজকে দুইজন উপদেষ্টা পদত্যাগ করবেন এবং আমরা শুনেছি যে তারা তাদের পদত্যাগপত্র সাবমিট করেছেন। অ্যাকসেপ্টেড হয়েছে কিনা সেটার এখনো আমরা স্পষ্ট কোনো খবর পাচ্ছি না। বাট আশার আলো আমরা আবারও বলতে চাই যে দেখছি যে তফসিল ঘোষণার ডেট আজকে দিয়েছিল, বাট জাতি হয়তো একটু বিলম্বনাকে নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাবে, বাট আমরা আশাই রাখতে চাচ্ছি যে নির্বাচন হবে এবং তফসিল ঘোষণা হবে। জি, যেই দুই ছাত্র উপদেষ্টা আজকে পদত্যাগ করলেন, তারা বড় কোনো রাজনৈতিক দলে যোগ হয়ে ইলেকশনে পার্টিসিপেট করবেন কিনা, কি মনে হয় আপনার? এটা যতক্ষণ না পর্যন্ত আমরা তাদের কাছ থেকে আমরা দেখছি যে তারা কোনো কিছুতে কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করে নির্বাচনের জন্য ঘোষণা দিয়েছে, তখনই আমরা নিশ্চিত হব। তার আগে শুধু স্পেকুলেট করতে পারছি যে হয়তো বা তারা
কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করবে। আচ্ছা। এবং সেটার একটা আমরা নজির দেখেছি যে আগে একজন উপদেষ্টা পরিষদ থেকে রিজাইন করেই সে একটা রাজনৈতিক দল গঠন করেছে এবং সে এখন রাজনৈতিক কর্মকাণ্ড এই রাষ্ট্রের মধ্যে পরিচালনা করছে। তো হইতে পারে সে তাদের পথ অনুসরণ করবে। আচ্ছা, সেক্ষেত্রে এই যে গণমাধ্যমের এক জরিপে আজকে দেখলাম মানে ভবিষ্যৎ নিয়ে মানে সামনের ভবিষ্যৎ নিয়ে 46% দেশের মানুষ এবং বেশিরভাগ তরুণ তারা মনে করছে দেশে এক ধরনের শঙ্কা তৈরি হতে পারে, কর্মসংস্থান, ব্যবসায়িক পরিস্থিতি এই সব জায়গাগুলোতে একটা ঘাটতি তৈরি হয়েছে, আর্থিক ব্যবস্থার একটা সংকট হয়েছে। এই বিষয়গুলো আসলে নিশ্চয়ই ইলেকশনের সাথে এই পুরো বিষয়গুলো জড়িত। সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে ইলেকশনের পর দেশের পরিস্থিতি পাল্টাবে কত দ্রুত সেই সম্পর্কে কিছু ব্যাখ্যা দিতে পারেন কিনা? দেখুন, বরাবরের মতোই আমরা দেখছি যে যদি একটা রাষ্ট্রে, গণতান্ত্রিক একটা রাষ্ট্রে নির্বাচিত সরকার থাকে তাহলে রাষ্ট্রের ইকোনমি অবশ্যই একটা ভালোর দিকে যায়। এবং আমরা পূর্বেও বাংলাদেশে দেখেছি যে এরকম তত্ত্বাবধায়ক সরকার বলেন বা মিলিটারি ব্যাক গভর্নমেন্ট, যেটাই আমরা দেখেছি আগে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার, তখনও ওই অবস্থায় ইকোনমিক পরিস্থিতি রাষ্ট্রের খুব একটা ভালো ছিল না। কিন্তু পরবর্তীতে যখন নির্বাচিত সরকার এসেছে, সেটা যাই হোক, আমরা পূর্বের রাষ্ট্র ব্যবস্থার কথা না বলছি, বাট ইকোনমি ডেফিনেটলি আমরা আশাবাদী যে নির্বাচন পরবর্তী যেই ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টের হাতে পড়বে, যারাই হোক নির্বাচিত, তখন আমরা আশার আলো দেখছি যে বাংলাদেশের ইকোনমি অবশ্যই একটা ভালোর দিকে যাবে। এবং আমরা সেটাও দেখছি যে কালকেও দেখলাম যে ইউরোপিয়ান ইউনিয়ন এই নিয়ে অনেক কনসার্ন, বাংলাদেশকে নিয়ে তারা অনেক আশার আলো দেখছে যে আমাদের দেশ একটা সম্ভাবনাময় রাষ্ট্র, এখানে অনেক তরুণ আছে যারা কর্মক্ষম তরুণ, এবং আমরা আমাদের রাষ্ট্রের ফিউচার অবশ্যই অনেক স্বর্ণোজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। এবং নির্বাচনটাই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন এখন বাংলাদেশের জন্য। চমৎকার, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কথা আপনি বলেছেন। এই যে দুই উপদেষ্টা তাদের পদ থেকে পদত্যাগ করলেন, সেখানে আইনগতভাবে এই পদত্যাগকারী দুই উপদেষ্টাকে নির্বাচনের প্রার্থী হতে গেলে যেই কুলিং অফ পিরিয়ড এর মধ্য দিয়ে যেতে হয়, সেটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা, বা যদি না হয় তাহলে সেক্ষেত্রে মানে এই বিষয়টা খোলাসা করে একজন আইন বিশেষজ্ঞ হিসেবে আপনি কিভাবে দেখেন? এখন বাংলাদেশে আইন আছে, যারা একটা স্পষ্ট আইন আছে, যারা সরকারি কর্মচারী বা কর্মকর্তা ছিলেন, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, সেই আইনটা ছিল যে 2 বছর পার হওয়ার পর তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু পূর্বের যেই সব নির্বাচন হয়েছে আমরা দেখেছি যে সেই আইনকে সঠিকভাবে অবজার্ভ করা হয়নি। এখন এই ক্ষেত্রে তারা তো ছিল একটা উপদেষ্টা, এটাকে আমরা একটা এক্সেপশন হিসেবে দেখতে পারি যে তারা উপদেষ্টা ছিল। এখন সেই আইনটার এক্সপ্লেনেশন কি তাদের উপরে সঠিকভাবে ওই সেম পর্যায়ে পড়বে কিনা, সেটাও একটা ভাবার বিষয় আছে। এবং এটার জন্য আমি আজকে এই স্টুডিওতে বসে এটার একটা সমাধান দিতে পারছি না। মেবি দ্যাট কুড বি অ্যান এক্সপ্লেনেশন গিভেন বাই দ্য কোর্ট ইফ ইট ইজ রিয়েলি রিকোয়ার্ড। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আরও আলাপ আলোচনা রয়েছে, আমাদের বেশ কিছু বিষয় আসলে আমরা বুঝবার চেষ্টা করব। দর্শক, আজকে আমরা নতুন বাংলাদেশের আলোচনার বিষয় ঠিক করেছি রাজনীতির হালচাল, আর সে কারণেই আমাদের সঙ্গে একজন শিক্ষক যুক্ত হয়েছেন। আমরা তার কাছ থেকেই জানছিলাম বর্তমানে বাংলাদেশের যে রাজনীতির প্রেক্ষাপট, তার বেশ কিছু তথ্য। নতুন বাংলাদেশের আয়োজনে আমাদেরকে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, আবারও ফিরছি একটু পর, থাকুন সঙ্গে। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে মধুমতি ব্যাংক পিএলসির সৌজন্যে। আপনারা দেখছেন, আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি এবং দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আইনজীবী সুপ্রিম কোর্ট, এবং কিছুক্ষণ আগেই আমরা যার সাথে কথা বলছিলাম অধ্যাপক ডক্টর আসাদুজ্জামান, আইন বিভাগ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। আমরা কথা বলছিলাম একটু তারিক স্যার, আপনার কাছে যাব। আজকে সারাদিনে নানা রকম ঘটনা ঘটে গেল, তফসিল পেছানো, দুই উপদেষ্টার পদত্যাগ, সব কিছু মিলে নির্বাচনী আমেজ আসলে একদিকে যেমন আছে, তেমনি নির্বাচনকে কেন্দ্র করে নানা রকম ঘটনা ঘটছে, যেগুলো আবার মানুষকে চিন্তার মধ্যে ফেলছে, সাধারণ মানুষকে। যেমন তফসিল পিছিয়ে যাওয়া নিয়ে মানুষের মধ্যে শঙ্কা তৈরি হওয়ার সম্ভাবনা আপনি দেখেন কিনা, একটু যদি বলতেন আপনার দৃষ্টিকোণ থেকে। ধন্যবাদ তুলি, এবং ধন্যবাদ আমার সহ আলোচককে। দেখুন, আসলে
নির্বাচনকে ঘিরে একটা উৎসাহ উদ্দীপনা তো মানুষের মধ্যে ছিলই, এবং বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে দেশে গণতন্ত্রের উত্তরণের পথে একটা যাত্রা যে কোনোভাবেই হোক শুরু হবে। কিন্তু আমরা দেখলাম যে তফসিলটা পেছানোর ফলে মানুষের সেই উৎসাহের জায়গাটায় একটা ভাটা যেমন পড়েছে, একই সঙ্গে শঙ্কার জায়গাও তৈরি হয়েছে যে অর্থাৎ নির্বাচনটি যথাসময়ে হবে কিনা। কারণ তফসিল ঘোষণা হওয়ার পরেও আরও অনেক বিষয় থেকে যায়, কারণ তফসিলকে ঘিরে নানা ধরনের আইনগত বিধান সংক্রান্ত নানা ধরনের বিতর্ক কিন্তু সামনে চলে আসে। ফলে তফসিলে কি আছে কি নেই এটিই মানুষের কাছে কিন্তু অজানা এখনো পর্যন্ত। ফলে এই তফসিলের কোন জায়গাটা গ্রহণযোগ্য হবে, কোন জায়গাটা গ্রহণযোগ্য হবে না, এটি যেমন সাধারণ ভোটারদের একটি চিন্তার জায়গা, একই রকমভাবে যারা প্রার্থী হবেন বা যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের মধ্যেও কিন্তু একটা ধোঁয়াশার জায়গা তৈরি হয়ে গেল। ফলে প্রস্তুতির জায়গায় যখন ভাটা পড়ে, ন্যাচারালি নির্বাচনকে ঘিরেও কিন্তু একটা ভাটার জায়গা তৈরি হয়ে যায়, এবং সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই যে তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে দুইজন উপদেষ্টা পদত্যাগ করলেন, সেক্ষেত্রে নির্বাচনে তারা কোনো প্রভাব খাটাতে পারেন কিনা? কারণ দীর্ঘ সময় তো তারা দায়িত্বে ছিলেন, তাদের নানা রকমের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সিদ্ধান্ত তারা নিয়েছেন তারা দায়িত্বে থাকাকালে। এখন তারা পদত্যাগ করছেন, তারা যদি ইলেকশন করেন সেক্ষেত্রে নির্বাচনে তারা কোনো প্রভাব খাটাতে পারে বলে আপনি মনে করেন কিনা? দেখুন, যারা পদত্যাগ করেছেন তাদের তো নিশ্চয়ই একটা রাজনৈতিক ফিলসফিক্যাল জায়গা তাদের ছিল, এবং সেই ফিলসফির প্রতি তাদের যে আসক্তি সেটি থাকা খুবই স্বাভাবিক। এবং সেই জায়গা থেকে তারা কোনো ইঞ্জিনিয়ারিং করেছেন কিনা এবং সেটার প্রভাব আগামীতে নির্বাচনে পড়বে কিনা সেটা তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত কিন্তু বোঝা যাবে না। কারণ আমরা জানি যে আমাদের সংবিধানের 126 নম্বর অনুচ্ছেদে যে বিধানটি রয়েছে যে নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে, সহযোগিতার জায়গাটা কতটুকু, এর পরিধি কতটুকু সেটিও কিন্তু সেখানে বিধৃত আছে। ফলে যারা দায়িত্বে ছিলেন তারা দায়িত্বে থাকা অবস্থায় যে আপনার নির্বাহী বিভাগের বিভিন্ন পদায়ন বদলি ইত্যাদিতে কোনো প্রভাব রেখেছেন কিনা সেটা কিন্তু তখন বোঝা যাবে, কারণ তাদের নির্বাচনী এলাকাটি কি হবে এবং কোন জায়গা থেকে তারা নির্বাচন করছেন সেটি যখন স্পষ্ট হয়ে যাবে, সেই এলাকার কর্মকর্তা কারা পদায়িত হয়েছিলেন এবং সেটি তাদের পছন্দের ছিলেন কিনা সেই আলোচনাগুলো কিন্তু তখন সামনে আসবে। ফলে যদি সেটি আমরা তখন দেখতে পাই তখন ন্যাচারালি ধরে নেওয়া যায় যে তারা আগে থেকেই সেই আসনকে ঘিরে এক ধরনের পরিকল্পনা তারা সাজিয়েছিলেন, কিন্তু আমরা আগাম তো সেটি বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তাদের প্রার্থিতা বা তাদের অংশগ্রহণ বা তাদের দলীয় সংশ্লিষ্টতা চূড়ান্ত হচ্ছে। একটু স্যার আপনার কাছে আসতে চাই, আপনি তো ছাত্রছাত্রীদের সাথে একদম প্রতিদিনই আপনার উঠা বসা হয়। এই যে পরিবর্তিত বাংলাদেশের মধ্যে এক ধরনের একটা তো গণঅভ্যুত্থান হলো, তারপর ছাত্র জনতা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, এখন আসলে ছাত্রছাত্রীদের মধ্যে প্রবণতা কেমন দেখেন? সামনে ইলেকশন ঘিরে তাদের মধ্যে আলাপ আলোচনা কেমন হয়? ধন্যবাদ। ছাত্রছাত্রীদের যেই আকাঙ্ক্ষাটা ছিল, তারা যারা নিজেদেরকে জেনারেশন জি হিসাবে আখ্যায়িত করতে চাচ্ছে, তারা কিন্তু আজ এই গত 17 বছর যাবৎ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, অংশগ্রহণ ইন দ্য সেন্স তারা ভোট দিতে পারে না। এখনও আমি দেখছি যে তারা অনেক আশার আলো দেখছে, তারা বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসাবেই দেখতে চাচ্ছে। গতানুগতিক যেই সিস্টেম ছিল সেটার ভিতর থেকে বের হয়ে বাংলাদেশ আসবে এবং একটা গণতান্ত্রিক পদযাত্রার দিকে বাংলাদেশ এগিয়ে যাবে, সেই আশাবাদ আমি এখনও তরুণ ছাত্রদের মধ্যে দেখতে পাই। স্টুডেন্টরা অবশ্যই সবসময় একটা, তারা তো তরুণ, তারা সবসময় একটা আশার আলো সামনে রেখে অগ্রসর হতে চেষ্টা করছে। যদি আমি একটু নেগেটিভ দিকটা দেখি, তারা 24 জুলাই পরবর্তীতে তাদের যেই অদম্য একটা ভাষণা ছিল সেটা একটু ম্লান হয়েছে আমি ছাত্রদের মধ্যে। এটা কারণ হিসেবে কি কোনো কারণ আপনি খুঁজে পান কিনা, বা ছাত্রছাত্রীদের সাথে সেরকম খোলামেলা আলাপ হয়েছে কিনা? কিছুটা দেখতে পাই যে নির্বাচনটা এত দূর পিছিয়ে গেছে, এটা তাদের কাছে একটা বড় কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি। ছাত্রদের একটা ইচ্ছা ছিল যে গণ অভ্যুত্থান পরবর্তীতে নির্বাচনটা যেন তাড়াতাড়ি হয়ে যায় এবং একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট যেন বাংলাদেশে চলে আসে। সেই পরিস্থিতিটা ডিলে হওয়ার কারণে ছাত্রদের মধ্যে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে, এবং সেই জন্যই দেখছি যে এখন একটা পার্সেন্টেজ যে এখনই ভাবতে শুরু করেছে যে না, বাংলাদেশের যেই পরিবর্তন আমরা দেখতে চেয়েছিলাম সেই পরিবর্তনটা আমাদের চাওয়া মতো হয়নি।
এটা দেখতে পেয়েছি। আমরা আলোচনা আরো করব, তবে আমাদেরকে আরো একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক দেখছেন মধুমতি ব্যাংক পিএলসির নতুন বাংলাদেশের আয়োজন। আমরা ঠিক এই আলোচনায় আবারও ফিরবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গেই থাকুন। দর্শক আরও একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে। দেখছেন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশের আয়োজন। আমাদের সঙ্গে আজকে কথা বলবার জন্য রয়েছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আইনজীবী সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আছেন অধ্যাপক আসাদুজ্জামান, আইন বিভাগ, ইউবি। হাসান তারিক চৌধুরী, একটু আমরা যখন আলোচনা করছিলাম সেই আলোচনায় আমরা বললাম যে আজকে দুইজন উপদেষ্টা পদত্যাগ করেছেন এবং নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন কিনা, তাদের আগ্রহ আছে কিনা, সেই বিষয়গুলো নিয়েও আমরা আলাপ আলোচনা করছিলাম। এই যে দুই ছাত্র উপদেষ্টা নির্বাচনের প্রার্থী, তাদের যে আকাঙ্ক্ষা, নৈতিকভাবে এটাকে আসলে আপনি কিভাবে দেখেন? মানে এই চাওয়ার নৈতিকতা কতখানি আছে বলে আপনি মনে করেন? দেখুন, নৈতিকতার প্রশ্নটা তো খুব আপেক্ষিক এই জায়গায়। যতক্ষণ তারা নির্দলীয় সরকারের চেয়ারে থাকবেন তখন নির্বাচনের আকাঙ্ক্ষা ওই চেয়ারে বসে প্রকাশ করাটা কিন্তু আপনার নৈতিকতার মধ্যে পড়ে না। এবং এই আকাঙ্ক্ষা তখনই তারা প্রকাশ করতে পারেন যখন তারা ওই চেয়ারে থাকেন না। কিন্তু নানাভাবে গুঞ্জন এসেছে যে তাদের নির্বাচন করার সম্ভাবনা আছে এবং তারা সেটাকে ইথিক্যালি ক্লিয়ার করার জন্য তারা বলেছে আমরা যদি কখনো নির্বাচন করি আমরা এই পথ ছেড়ে দিয়ে করব। কিন্তু তাদের অন্তরে কি আছে সেটা তো বাইরের মানুষের পক্ষে বোঝা সম্ভব না। আবার ঠিক এই একই আলোচনায়, দুঃখিত আপনাকে একটু কাটলাম, এই একই আলোচনায় আমরা শুরুতেই শুনেছি যখন আসলে অন্তর্বর্তী সরকার গঠিত হয় তখন আমরা বলতে শুনেছি যে এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কারো আসলে নির্বাচনে যাবার কোনো আকাঙ্ক্ষা বা ইচ্ছে নেই। কিন্তু যখন ইলেকশন ঘনিয়ে আসলো তখন কিন্তু আমরা এখন মানে চিত্রটা বদলে গেল। হ্যাঁ, বদলে তো গেলই। কারণ বিষয়টা হলো কি যে এই ছাত্র উপদেষ্টাদের একটা রাজনৈতিক দর্শনগত অবস্থান ছিল এবং এই দর্শনটা যারা ক্যারি করেন অর্থাৎ ক্যাবিনেটের বাইরে সেরকম একটি দল বাংলাদেশে ক্রিয়াশীল। এবং বলা হয়ে থাকে এনসিপি যেই চিন্তাকে লালন করে সেই চিন্তার প্রতিনিধিত্বকারী লোকেরা ক্যাবিনেটে আছে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারে আছে। ফলে অফিসিয়ালি না থাকলেও একটা আনঅফিসিয়াল পজিশন কিন্তু জনগণ বুঝতে পেরেছে যে এই ছাত্র উপদেষ্টারা আসলে তাদের অ্যাডহারেন্সটা কোন দিকে। তো সেইটার ফলে একটা এথিক্যাল কোশ্চেন তো এখানে থেকেই যায়। এবং আমরা যদি আগামীতে মনোনয়নপত্র দাখিলের পরে দেখতে পাই যে বিশেষ কোনো দলের হয়ে তারা নির্বাচন করছেন এবং সেই দলের সাথে তাদের পূর্বকার কর্মকাণ্ডগুলো মিলে যাচ্ছে, তখন কিন্তু একটা নৈতিকতার বড় কোশ্চেন সামনে চলে আসবে। দেখেন, আমাদের দেশে যে আরপিও বলে যে আরপিও 72 যে অর্ডিন্যান্সটি আছে আমাদের দেশে, যে আইনটি আছে, সেটি কিন্তু অনেক ডিটেইলে আছে এবং সেখানে এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলো নির্বাচনী নৈতিকতার সাথে সম্পর্কিত। যেমন ধরেন, কেউ যদি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন, দাখিল করার সময় তাকে হলফনামা দিতে হয়, তার সম্পদের আয় ইত্যাদি দিতে হয়, ট্যাক্সের কথা বলতে হয়। তো যেই ছাত্র উপদেষ্টারা একসময় ছাত্র ছিলেন, উপদেষ্টা হওয়ার পরে তাদের সহায় সম্পদ কি পরিমাণে বেড়েছে এবং সেটা কতটা সঙ্গতিপূর্ণ, তারা ট্যাক্স কি দিয়েছেন এবং সেটার মধ্যে কোনো অসঙ্গতি আছে কিনা, এর ফলে তাদের মনোনয়ন বাতিল হবে কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক কথা কিন্তু চলে আসবে। এবং এই বিষয়গুলো যখন চলে আসবে এবং তার পরিপ্রেক্ষিতে নিউট্রালি আমাদের ইলেকশন কমিশন মনোনয়নপত্র বাছাই করার সময় তাদের মনোনয়নপত্র বাতিল করবেন কিনা সেটাও কিন্তু দেখার বিষয় রয়ে গিয়েছে। এবং এখানেই আসে হলো নির্বাচন কতটা বিশ্বাসযোগ্য এবং কতটা বিশ্বাসযোগ্য নয় এই প্রশ্নটি। যদি আমরা যদির মধ্যেই থাকতে হচ্ছে, কারণ আমাদের কাছে যেহেতু তফসিল হয় নাই, অনেক বিষয় কিন্তু খুবই আমি বলবো যে অনুমান করে আমাদেরকে বলতে হচ্ছে, একদমই পরিষ্কার নয়, এখনো পরিষ্কার নয়। ফলে একজন উপদেষ্টার সম্পদ, তিনি ছাত্র অবস্থায় তার কি পরিমাণ থাকতে পারে, উপদেষ্টা হওয়ার পরে তার সম্পদ কি মাত্রায় বাড়তে পারে, এটা কিন্তু অনুমান করা যায়। একটা সাধারণ ধারণা মানুষের মধ্যে আছে। আদৌ তাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে কিনা, তারা হলফনামায় কি বলেছেন সেটা তখনই বলা যাবে যখন তারা হলফনামাটা জমা দেবেন। তার আগ পর্যন্ত সেটি বলা যাচ্ছে না। আবার সেই হলফনামায় যা তারা উল্লেখ করবেন সেটা ইনকোয়ারি কে করবে? যেটুকু সময় আমরা হাতে পেলাম বা ইলেকশন কমিশনের হাতে যেটুকু সময় আছে, এই সময়ের মধ্যে একটা গভীর অনুসন্ধানী একটা তদন্ত ইলেকশন কমিশন করতে পারবেন কিনা, সেই সক্ষমতা তাদের আছে কিনা, এই প্রশ্নও কিন্তু রয়ে গিয়েছে। ফলে উপদেষ্টাদের নির্বাচনে, ছাত্র উপদেষ্টা বিশেষ করে, তাদের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে
নানান রকমের কথাবার্তা কিন্তু সামনের দিনে আসবে এবং হয়তো তারা নিজেরাই সেটি হয়তো পরিষ্কার করার চেষ্টা করবেন এবং অপরদিকে ইলেকশন কমিশনও এটা পরিষ্কার করার চেষ্টা করবেন যে তারা কতটা গভীরে গিয়ে অনুসন্ধানী তদন্ত তারা চালিয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর আসাদুজ্জামান, এই যে আমরা যখন ইলেকশনের কথা বলছি, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আপনি একজন সরাসরি শিক্ষক, আপনার অভিজ্ঞতা আসলে নিশ্চয়ই গত 1.5 বছরের অভিজ্ঞতা যদি বলি, প্রেক্ষাপট আসলে কেমন দেখেন? ছাত্রছাত্রীরা, আপনি যেটা বললেন যে তাদের যে আশা ছিল সেখান থেকে কিছুটা হলেও তাদের আশাটা ম্লান হয়েছে, যেরকম বাংলাদেশ তারা দেখতে চেয়েছিলেন, এখন আসলে রাজনীতিতে ছাত্রছাত্রীদের আগ্রহ আপনি কেমন দেখেন এবং স্বচ্ছ রাজনীতির ক্ষেত্রে তাদের যেই মতামত অথবা তাদের যে বিচক্ষণতা, তার প্রভাব পড়ে কিনা? ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আমরা একটু বলতে চাই, আমি প্রাইভেট ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছি। এখানে বাংলাদেশে ছাত্রদের মধ্যে দুইটা অংশ আছে। একটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি বেসড স্টুডেন্ট সংখ্যা, একটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি বেসড স্টুডেন্ট সংখ্যা। আমরা যদি দেখি, গত যেই আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটির একটা বড় অবদান ছিল এবং এই দুই শ্রেণীর ছাত্রদের মধ্যে আকাঙ্ক্ষা দুই ধরনের। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের আকাঙ্ক্ষাটা একটু আপ ফরওয়ার্ড আমি বলবো। কারণটি কি, তারা চিন্তা করেছিল যে এই আন্দোলনের পরে গতানুগতিক দিক থেকে বাংলাদেশ একটু ফিরে আসবে এবং আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক নেতাদের নেতৃস্থানীয় লোকজনের ওয়ার্ডিংস থেকে আমরা দেখেছি যে তারা চেয়েছিল একটা নতুন বাংলাদেশ হবে, নতুন কোনো কিছু। কিন্তু আমরা যদি ফিরে যাই যে বাংলাদেশ জামাতি ইসলামী এবং বিএনপি দুই দলের যেই নমিনেশনের যেই ধরন দেখছি, আমরা সত্যিকার অর্থে কোনো পরিবর্তন দেখছি না, যেইটা নিয়ে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা একটু শঙ্কিত, যে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে বুকে রক্ত দিয়েছি সেটার পরিবর্তন আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? আমরা আশা করেছিলাম, যেটাকে আগে বলা হতো MLA, মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে লোকজন থাকবে শিক্ষিত, যারা হয়তো পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, আইন বিভাগে পড়াশোনা করেছে, অথবা অ্যাডভোকেটরা থাকতে পারে যারা আইন বোঝে, ডেমোক্রেসি বোঝে। কিন্তু আমরা ঠিক সেই পন্থার কোনো খুব বেশি একটা পরিবর্তন দেখতে পেলাম না। যেই নমিনেশনগুলো দেওয়া হচ্ছে সেই গতানুগতিক নমিনেশনে আমরা দেখেছি সেই ওল্ড জেনারেশনকে আবার দেওয়া হয়েছে, খুব বেশি পরিবর্তন আমরা দেখতে পাই নাই। সেটাই ছাত্রদের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক দেখছিলেন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশে আমরা কথা বলি বাংলাদেশের স্বপ্ন নিয়ে। আমরা কথা বলতে চাই রাজনীতি, মানুষ এবং মানুষের স্বপ্ন নিয়ে। আর সে কারণেই আমরা প্রতিদিনই রবি থেকে বৃহস্পতি আমরা হাজির হয়ে যাই নতুন বাংলাদেশের আয়োজন নিয়ে। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আগামীকাল আরও নতুন কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।